আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। দেশের মৎস্য খাত জাতীয় পরিসরে আরও বেশি আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালি শুরুর পূর্বে বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি দেশি মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য চাষে আরও বেশি উৎসাহিত করতে জেলেদের প্রতি আহ্বান জানান। দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি প্রতিপাদ্যকে সামনে রেখে 18 থেকে 24 আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ 2025 দেশব্যাপী উদযাপিত হচ্ছে। সারা দেশের 36টি জেলা থেকে আসা 1,500-এর বেশি জেলে র্যালিতে অংশ নেন। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে জাল ভরি। আমরা অভয়াশ্রম গড়ে তুলে সারা দেশে যে জলাশয়গুলো আছে সেখানে দেশীয় মাছ রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব এবং দেশের মানুষের জন্য যে আমিষের যোগান সেটাতে আমরা অবদান রাখব। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 17 আগস্ট থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গত 17 বছরেও ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করা হয়নি। এর ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। ছাত্র সংশোধন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা। গতরাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ইউজিসির বরাত দিয়ে 10 দিন সময় চেয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ করলে 2 জন কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করেন। তবে অন্যরা অনশন চালিয়ে যাচ্ছেন। ছাত্র সংসদের রোডম্যাপ বেরোবিতে না পাচ্ছি, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই আন্দোলনের সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যত সামাজিক সাংস্কৃতিক এবং জেলা সমিতিগুলো তারা কিন্তু সমর্থন জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত বার্তা আসবে ততক্ষণ পর্যন্ত আমি আন্দোলন চালিয়ে যাব। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কারাদেশ বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহিন সরকার। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবেও সক্রিয় ভূমিকা রাখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় ও শেষ দিন আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র ফর্ম উত্তোলন ও জমা দেওয়ার কাজ। চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রথম দিনে জাকসু নির্বাচনের জন্য 47 জন ফর্ম নিলেও কেউ জমা দেননি। হল সংসদ নির্বাচনের জন্য যে 86 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন তাদের কয়েকজন জমাও দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 21 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত। 28 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। 1.5 বছর আগে পণ্যবাহী জাহাজের পরীক্ষামূলক চলাচল সফলভাবে শেষ হলেও অনিশ্চয়তা কাটছে না রাজশাহীর সুলতানগঞ্জ নদী বন্দর নিয়ে। জাতীয় রাজস্ব বোর্ড ও নৌবন্দর কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েনের কারণে পূর্ণাঙ্গ নৌবন্দর চালু হচ্ছে না দাবি করে ব্যবসায়ীরা বলছেন, বন্দরটি চালু হলে আমদানি রপ্তানিতে খরচ অনেক কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। রাজশাহী থেকে শরীফুজ্জামান রয়েলের ক্যামেরায় শাম সাজুর রিপোর্ট।
গত বছরের ফেব্রুয়ারিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে ভারত বাংলাদেশের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়। নদীপথে ভারতের মুর্শিদাবাদের ময়া বন্দরের সাথে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। ফলে কম খরচে ভারতীয় পণ্য আনা নেওয়ার সুযোগ হওয়ায় আশাবাদী হন আমদানি রপ্তানিকারকরা। তবে কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় জাহাজ চলাচল, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বন্দরের ভবিষ্যৎ। 45 টন পাথর আর 10টা গাড়ির ওজন, এই 55 টন যখন এই রাস্তাতে যাবে, রাস্তা অতি তাড়াতাড়ি ড্যামেজ হবে। এইটা কেন যে জানি না, আমাদের সুনজরে কেন আসে না। যতগুলো সংস্থা আছে তাদেরকে একত্রিত হয়ে যেখানে বৈদেশিক মুদ্রা এখানে সাশ্রয় হবে, সে কাজটা কেন করছে না, এটা আমার এখনো জানা নাই। কয়লা, পাথর এবং ফ্লাই অ্যাশ আমরা সোনামসজিদ চাইতে কমপক্ষে 4 থেকে 500 টাকা পার টনে কম খরচে আমরা আমদানি করতে পারবো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সুলতানগঞ্জ নৌবন্দর নিয়ে ইতিবাচক মত দিলেও সাড়া দিচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। তবে নৌ পরিবহন উপদেষ্টা বন্দরটি পরিদর্শন করে এনবিআর এর সাথে টানাপোড়েন হবে না বলে আশ্বাস দিয়েছেন। আমাদের রাজস্ব বোর্ডও খুবই পজিটিভ, সম্মিলিতভাবে কাস্টমসকে নিয়ে কিভাবে কাজগুলো সামনের দিকে নেওয়া যায় সেদিকে আমরা চেষ্টা করব। বিশেষ করে এখনকার এনবিআর সেটআপে সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে, যদি থাকেও ছিলও, অতীতে থাকলেও এখন সেটা হবে না। সুলতানগঞ্জ নৌবন্দরটি চালু হলে একদিকে যেমন পণ্য আমদানি রপ্তানিতে খরচ কমে যাওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, অন্যদিকে স্থানীয়ভাবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর পার ঘেঁষে আবারও ড্রেজার দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে মেঘনা ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের 64 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। উপজেলার মেঘনা নদী এলাকার দশানী, সাতনল, নাসিরাকান্দি, বোরচর এলাকায় প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অচিরেই যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কুমিল্লা নগরীতে প্রবেশের অধিকাংশ সড়ক ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। কাদাপানি আর খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন চালক ও যাত্রীরা। একই অবস্থা ভোলা পৌরসভার রাস্তাগুলোর। কুমিল্লা থেকে মাহফুজ নান্টু ও ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। শাসনগাছা আলেখার চর সড়ক। কুমিল্লা নগরীতে প্রবেশের অন্যতম এই সড়কটির অন্তত 2 কিলোমিটার অংশ ভেঙে চলাচল অনুপযোগী হয়ে আছে। সড়কটির দুই পাশে কাদাপানি, মাঝখানে বড় বড় গর্ত। এই সড়কটি দিয়ে চলাচল করা চালকরা জানান, ভাঙা সড়কটির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিকল হয়ে যাচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। একই অবস্থা শাসনগাছা বুড়িচং সড়কটিরও। গেল বছরের বন্যার পর সড়কটিতে কোনো সংস্কার হয়নি। নগরীর উত্তর পশ্চিমের মতো দক্ষিণের অবস্থাও ভালো না। ইপিজেড সড়ক, বাকরাবাদ ও বালুতুপা এলাকাতেও সড়কের বেহাল দশা। টমসম ব্রিজ থেকে কোটবাড়ি সড়কটি এখন পথচারীদের জন্য যেন গলার কাটা। কোনোরকম একদিন চালান যায় আর কি, কষ্ট মষ্ট করে, এরপরে ডেলি একটা না একটা কিছু ভাঙে। বহুত অটো আছে, যাত্রী সকালে নিয়ে কাটিয়া পড়ে গেছে, আমাদের বড় বড় গাড়িগুলো স্প্রিং ভাঙিয়া। সড়কগুলোর কাজ শেষ হতে আগামী বছরের জুন জুলাই পর্যন্ত সময় লাগবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। নভেম্বর নাগাদ আমরা হয়তো প্রত্যেকটা জায়গাতেই রাস্তাতেই আমরা ঠিকাদার নিয়োগ দিতে পারবো, এবং সেক্ষেত্রে হয়তো বা মার্চ এপ্রিলের মধ্যে, আগামী বছর মার্চ এপ্রিলের মধ্যে সবগুলো সড়কের যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকেই ভোলা সদর পৌরসভা ছিল অবহেলিত। ফ্যাসিস্টদের পলায়নের পর থেকে আরও অসহায় হয়ে পড়েছে পৌরবাসী। পৌর এলাকায় প্রায় সব রাস্তা চলাচলের অযোগ্য। রিক্সা কিংবা যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় লিঙ্ক রোডগুলোতে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এখানে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা, গর্ভধারী মা বোনরা যাচ্ছে এখান দিয়ে, খুবই সমস্যা। পাশে স্কুল আছে, স্কুলের পাশে বাচ্চারা যেতে পারে, দুর্ঘটনার শিকার হয় প্রতিনিয়ত। পৌরবাসীর এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে যত দ্রুত সম্ভব
সংস্কার কাজ করা হবে বলে জানান পৌর প্রশাসক। যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো আমরা সংস্কার করব, রাস্তার কাজগুলো এই অর্থ বছরের মধ্যেই সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ভোলার মানুষের চলাচলের যে অসুবিধা, আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এশিয়া কাপের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ দল সিলেটে রওনা দেওয়ার আগে রাজধানীর সোনারগাঁও হোটেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন। বোর্ড সভাপতি কি এখনো এসে পৌঁছেছেন কিনা জানাবেন, আর সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? মালিহা, কিছুক্ষণ আগেই বোর্ড সভাপতি এসে পৌঁছেছেন। শুধু বোর্ড সভাপতি নন, যে ক্রিকেটাররা রয়েছেন তারা সকলেই প্রায় পৌঁছে গেছেন। আমরা দেখেছি বিসিবির সিইও, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন সুজন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তারা সকলে এসেছেন। বোর্ড পরিচালকদের মধ্যে নাজমুল আবেদিন ফাহিম সকলে এসে পৌঁছেছেন। আপাত দৃষ্টিতে এই বৈঠকটি আসলে নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের মনে হলো। আমরা এখানে মুশফিকুর রহিমকে দেখেছি এবং তাইজুল ইসলামকেও দেখেছি। অর্থাৎ ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে এবং জাতীয় দলের সকল প্লেয়ারকে নিয়ে বৈঠকটি করছেন আমিনুল ইসলাম বুলবুল। এই বৈঠকটি তিনি পারিবারিক কারণে অস্ট্রেলিয়া যাওয়ার আগেই করার কথা ছিল, কিন্তু তাড়াহুড়োর কারণে সেই সময়টা করা হয়নি। সেই সময় আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন যে এই বৈঠকটি তিনি দেশে আসার পর ক্রিকেটারদের সাথে করবেন। সেই হিসেবেই তিনি আজ আসছেন এবং বৈঠকটি দেখে মনে হচ্ছে যে আসলে ক্রিকেটারদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন, ক্রিকেটারদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন, তাদের বিভিন্ন বিষয়ে মানসিকভাবে তারা যেন শক্ত থাকতে পারেন, বিশেষ করে এরকম বড় সিরিজের আগে, কিংবা বিভিন্ন ক্রিকেটীয় বিষয়ে যাতে ক্রিকেটাররা সচেতন থাকতে পারেন। বিষয়টি আসলে এই বিষয়ে আলোচনাটা হবে এবং এই আলোচনা ঠিক কতক্ষণ হবে আমরা সে সম্পর্কে আপাতত জানতে পারছি না। মারিয়া, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জি, জানছিলাম জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বোর্ড সভাপতির বৈঠকের খবর। এবার খেলার খবর, ক্রিকেট। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করবেন দুই বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। গত এশিয়া কাপেই দারুণ আম্পায়ারিং করে নজর কেড়েছিলেন মাসুদুর রহমান মুকুল। বাংলাদেশের অভিজ্ঞ এই আম্পায়ারকে দেখা যাবে এই আসরেও। এশিয়া কাপের পর চীনে বসবে এশিয়ান গেমসের আসর, সেখানে দায়িত্ব পালনের জন্য বেছে নেওয়া হয়েছে মাসুদুর রহমান মুকুলকে। এশিয়া কাপে দায়িত্ব পালনের পর মুকুল সরাসরি চলে যাবেন চীনে। এছাড়াও গত আসরে মুকুলের সঙ্গী থাকা গাজী সোহেল এবারও থাকছেন এই আসরে। আগামী 9 সেপ্টেম্বর শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। টপ অ্যান্ড টি20 সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আজ নর্দার্ন টেরিটরির মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। খেলাটি শুরু হবে বিকেল 3:30টায়। পার্থ স্কোয়াচার্সের বিপক্ষে হেরে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার রাস্তা নিজেদের জন্য কঠিন করে তুলেছে বাংলাদেশ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে নর্দার্ন টেরিটরির বিপক্ষে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সুহানদের জন্য বাঁচা মরার ম্যাচ। পুরো টুর্নামেন্টেই বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। আফিফ ও জিসান ছাড়া কেউই রানের দেখা পাচ্ছেন না। টানা 3 ম্যাচেই ব্যাট হাতে অসফল ছিলেন নাইম শেখ। এছাড়াও হতাশ করেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।